সুস্মিতা এবং অহনা তাদের দুই স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করে। তাদের শাশুড়ি মা চন্দ্রানী দেবী অত্যন্ত বড় লোক ছিল, কারণ চন্দ্রানী দেবীর স্বামী অনেক বড় একজন আর্মি অফিসার ছিল। আর সে মারা যাওয়ার পর থেকে প্রত্যেক মাসে চন্দ্রানী দেবী মোটা টাকা পেনশন পেয়ে থাকে। শুধু তাই নয়, তার নামে একটা বড় মার্কেটও আছে, আর সেই মার্কেটের মধ্যে অনেকগুলো দোকান ছিল। তাই সেই মার্কেটের ভাড়া হিসেবে চন্দ্রানী দেবী মাসে লক্ষ টাকার বেশি উপার্জন করে থাকে। আর সেই জন্যই সুস্মিতা এবং অহনা তাদের শাশুড়ি মায়ের টাকার প্রতি অত্যন্ত লোভী হয়ে ওঠে, আর তারা তাদের শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে দেয়। এমনই একদিন সকালবেলা, কি ব্যাপার মা, আপনি এখনো উঠছেন না কেন? আপনার কি শরীর খারাপ? দাঁড়ান, আমি আপনার পা টিপে দিচ্ছি, দেখবেন আপনি আরাম পাবেন। আরে না না বৌমা, আজকে ভীষণ অলস লাগছে, কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। ঠিক এমন সময় সেখানে ছোট বৌমা অহনাও চলে আসে। কি ব্যাপার দিদি, তুমি একা একা মায়ের সেবা করতে চলে এসেছো? আমাকে তো একবারও ডাকলে না। মায়ের শরীর খারাপ, তুমি আমাকে বলবে তো? সরো দেখি, আমি সুন্দর করে মায়ের পা টিপে দিই। কেন, আমি তোকে ডাকতে যাব কেন? তোর শাশুড়ি মায়ের প্রতি কোনো খেয়াল আছে? আমার সবসময় শাশুড়ি মায়ের উপর খেয়াল থাকে, আর আমি শাশুড়ি মাকে মন থেকে ভালোবাসি। সেই জন্যই তো আজকে শাশুড়ি মা ঘুম থেকে উঠতে দেরি করছে বলে আমি ঘরে চলে এলাম। আরে তোমরা ঝগড়া করো না, আমার শরীর একদম ঠিক আছে। এমনি আজকে আমার উঠতে ইচ্ছা করছিল না। সরে যাও তোমরা এবার, আমি বাথরুমে যাব, আমাকে স্নান করতে হবে। এই বলে চন্দ্রানী দেবী নিজের বাথরুমে যায়। আর বাথরুমে যাওয়ার পর সে লক্ষ্য করে অন্যান্য দিনের তুলনায় তার বাথরুম একেবারে ঝকঝকে পরিষ্কার করে রাখা আছে। আর তখনই বড় বৌমা হাতে একটা তোয়ালে নিয়ে আসে। মা, আজকে আমরা দুজনে মিলে আপনার বাথরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, কারণ আমরা জানি আপনি নোংরা বাথরুম ব্যবহার করতে চান না। তাই আপনার ঘুম থেকে ওঠার আগেই আমরা কিন্তু ভালো মতো সব পরিষ্কার করে রেখেছি। আর এই নিন আপনার তোয়ালে। এই তোয়ালেটাও কিন্তু আমি খুব সুন্দর করে কেচে পরিষ্কার করে রেখেছিলাম। সুস্মিতার কথা শেষ হওয়া মাত্রই সেখানে তার ছোট যা অহনা চলে আসে। আর অহনার হাতে থাকে শাশুড়ি মায়ের জন্য সাবান, শ্যাম্পু এবং স্নানের প্রয়োজনীয় আরো কিছু জিনিসপত্র। এই নিন মা, আপনার সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ সমস্ত কিছু আমি এক জায়গায় করে রেখেছি, এগুলো আপনি নিয়ে যান। আর হ্যাঁ মা, আপনি স্নান করে কি শাড়ি পরবেন আমি সেটা বাইরে বের করে রাখছি, আপনি স্নান করে এসে শাড়িটা পরে নেবেন। সকাল সকাল দুই বৌমার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে চন্দ্রানী দেবীর মন একেবারে আনন্দে নেচে ওঠে। আর সে মনে মনে ভাবে, বেকার বেকার আমি আমার দুই বৌমাকে সবসময় বকাবকি করি। আমার দুই বৌমা খুবই ভালো, ওরা আমার কত খেয়াল রাখে। এই বলে চন্দ্রানী দেবী স্নান করতে ঢুকে পড়ে। আর প্রায় আধ ঘন্টা পর চন্দ্রানী দেবী স্নান করে বাইরে বেরিয়ে দেখে যে তার দুই বৌমা হাতে শাড়ি, জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আরে তোমরা বাথরুমের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? দাও দাও, আমাকে শাড়িটা দাও, আমি পরে নিচ্ছি। এই বলে চন্দ্রানী দেবী শাড়ি নিয়ে নিজের ঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট নিয়ে তার ঘরে চলে যায়। মা, আজকে আর আপনাকে বাইরে গিয়ে খাবার খেতে হবে না, আমরা আপনার খাবার ঘরে নিয়ে চলে এসেছি। আপনি ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ডিমের অমলেট আর ঘুগনি খেতে ভালোবাসেন তো? আমরা কিন্তু আপনার পছন্দ মতো খাবারই আজকে রান্না করেছি, আর সাথে কিন্তু পায়েসও আছে। ব্রেকফাস্ট করে নিন, তারপর আমরা আপনাকে চা কিংবা কফি বানিয়ে দেব। আরে আমার খাবার ঘরে নিয়ে আসার তো কোনো দরকারই ছিল না, বাইরে গিয়েই তো ছেলেদের সঙ্গে খেয়ে নিতে পারতাম। সত্যিই আমি ভাগ্য করে তোমাদের মতো বৌমা পেয়েছি, আমার নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। আর এই খাবারগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এভাবে সুস্মিতা এবং অহনা শুধুমাত্র টাকার লোভে পড়ে শাশুড়ি মাকে অত্যাধিক পরিমাণে সেবা যত্ন করতে থাকে। কিন্তু শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে তারা তাদের স্বামীদের কথা একেবারেই ভুলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুই স্বামী নীল এবং সবুজ সেখানে আসে। আর তারা দুজনেই ভীষণ পরিমাণে রেগে থাকে। এই যে খুব তো শাশুড়ি মায়ের সেবা করা হচ্ছে, কিন্তু আমাদের দিকে তোমাদের কি কোনো খেয়াল আছে? বাথরুমে স্নান করতে ঢুকলাম, বাথরুমটা এতটা নোংরা, বাথরুমে ঢুকতে এবার বমি পেয়ে গেল। আর বাথরুমের মধ্যে না আছে সাবান, না আছে শ্যাম্পু, এমনকি আমার তোয়ালে পর্যন্ত নোংরা অবস্থায় পড়ে আছে। কিছু পরিষ্কার করোনি কেন সুস্মিতা? আর আমার বাথরুমের অবস্থাও তো একই রকম, পুরো সকাল সকাল মুডটা একেবারে নষ্ট হয়ে গেল। এমনিতেই আমাদের অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে তোরা এভাবে বৌমাদেরকে বকাবকি করিস না, হয়তো ওরা ভুল করে ফেলেছে, তোরা মাথা গরম করিস না, আজকে আমার বাথরুম ব্যবহার করে নে।
এই শুনে নীল এবং সবুজ দুজনে তাদের মায়ের বাথরুমে স্নান করতে চলে যায়। আর স্নান করার পর তারা যখন খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে আসে তখন সুস্মিতা এবং অহনার কোনো পাত্তা থাকে না, কারণ তখনও পর্যন্ত সুস্মিতা এবং অহনা শাশুড়ি মায়ের পেছন পেছন ঘোরাঘুরি করতে থাকে। আরে কোথায় তোমরা? এই বাড়িতে আরো দুটো মানুষ আছে তো নাকি? তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও, আমাদের অফিসে যেতে তো খুব দেরি হয়ে যাচ্ছে। সুস্মিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। এভাবে নীল এবং সবুজের চিৎকার শুনি সুস্মিতা এবং অহনা বাইরে বেরিয়ে আসে। আসলে আজকে তারা দুজনেই তাদের স্বামীদের জন্য সকালবেলা খাবার রান্না করতে ভুলে যায়, এমনকি তারা তাদের স্বামীদের জন্য অফিসের টিফিনও রেডি করে রাখে না। এ বাবা, শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে আমরা তো আমাদের স্বামীদের জন্য রান্না করতেই ভুলে গেছি। ওরা তো সকালবেলা ভাত খেয়ে অফিসে যায় আর অফিসের টিফিনে রুটি খায়, কিন্তু আমরা তো আজকে ভাত রুটি কিছুই রান্না করিনি। এবার কি হবে? চল, ওদেরকে এবার মিথ্যা কথা বলতে হবে। এই বলে সুস্মিতা এবং অহনা তাদের স্বামীদের কাছে যায়। আসলে বাড়িতে চাল আটা সব শেষ হয়ে গেছে গো, সেই জন্য আজকে আমরা তোমাদের জন্য ভাত রুটি তরকারি কিছুই রান্না করতে পারিনি। অল্প একটু সামান্য ময়দা ছিল, সেই ময়দা দিয়ে আমরা শাশুড়ি মাকে লুচি বানিয়ে দিয়েছি। তোমরা আজকে বাইরে থেকে খাবার খেয়ে নাও প্লিজ, একটু পরেই আমরা বাজার করে নিয়ে আসবো, তারপর রান্না বান্না করবো। এই শুনে সবুজ এবং নীল খুবই রেগে যায় আর তারা রাগ করে তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তাতে সুস্মিতা এবং অহনার কিছু যায় আসে না, তারা আবার তাদের শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। আচ্ছা মা, বলছি যে দুদিন পর আমাদের পাড়ার মালতী কাকিমার মেয়ের বিয়ে আছে আর আমাদের সবাইকে তো নিমন্ত্রণ করেছে, কিন্তু বিয়েতে পরে যাওয়ার মতো আমাদের কাছে ভালো কোনো শাড়ি নেই। তাই আমরা দুজনে ঠিক করেছি আমরা বিয়ে বাড়িতে যাব না। কিন্তু আমার তো বিয়ে বাড়িতে যেতে খুব ভালো লাগে। সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর সুন্দর সোনা গহনা পরে সাজগোজ করে বিয়ে বাড়িতে যাব, সবার কাছ থেকে প্রশংসা পাবো, এই ব্যাপারটাই আমার কাছে ভীষণ আনন্দের। তাই আমি ভাবছি আমি আমার মায়ের বাড়িতে যাব আর আমার বৌদির কাছ থেকে দামি দামি শাড়ি গহনা চেয়ে নিয়ে আসবো। বাহ, তুই তো ভালোই বুদ্ধি খাটিয়েছিস, কিন্তু আমার তো আর কোনো বৌদি নেই আর আমার বাবা মাও তো খুব গরিব। আমার মায়ের কাছে অত দামি দামি শাড়ি গহনা কিছুই নেই, তাই আমি বিয়ে বাড়িতে যাব না। দুই বৌমার মুখে এরকম কথা শুনে চন্দ্রানী দেবীর খুবই খারাপ লাগে। আরে আমি থাকতে তোমরা দুজনে কেন এত টেনশন নিচ্ছ? তোমাদের কাছে ভালো কোনো শাড়ি নেই তোমরা আমাকে বলবে তো, আর তোমরা গহনা নেই বলছো কেন? তোমাদের বিয়ের সময় তো আমি তোমাদেরকে অনেক অনেক সোনা গহনা দিয়েছিলাম, বিয়ে বাড়িতে ওই সোনা গহনাগুলো পড়ে গেলেই তো হবে। আর এখন আমি তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, তোমরা গিয়ে ভালো ভালো দুটো শাড়ি কিনে নিয়ে এসো। এই বলে চন্দ্রানী দেবী তার দুই বৌমাকে ৫,০০০ করে টাকা দেয়, কিন্তু মাত্র ৫,০০০ টাকা পেয়ে সুস্মিতা এবং অহনা মোটেই খুশি হতে পারে না। মা, আজকাল এই ৫,০০০ টাকাতে একদমই ভালো শাড়ি পাওয়া যায় না, আমরা বিয়ে বাড়িতে যাব আর আপনি এই পাড়ার মধ্যে সবচেয়ে বড় লোক মহিলা, তাই আমাদেরকে আরো দামি অন্তত ২০,০০০ টাকা দামের শাড়ি তো পরে যেতেই হবে, তবেই তো সবাই বলবে যে আমরা দুজনে আপনার বৌমা। ও আচ্ছা, তোমরা আরো দামি শাড়ি কিনবে? ঠিক আছে, এই নাও, আমি তোমাদেরকে ২০,০০০ টাকা করে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো দামি শাড়ি কিনে নিয়ে চলে আসবে। এই বলে চন্দ্রানী দেবী দুই বৌমাকে ৪০,০০০ টাকা দেয় আর সেই টাকা পেয়ে সুস্মিতা এবং অহনা দুজনেই খুবই খুশি হয়। তাই তারা নাচতে নাচতে শপিং করতে চলে যায়। ছোট শোন, শাশুড়ি মা আমাদেরকে ৪০,০০০ টাকা দিয়েছে মানে এই নয় যে আমরা ৪০,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে নেব। আমরা ১,০০০-২,০০০-এর মধ্যে কম দামি শাড়ি কিনবো আর বাকি টাকাটা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখবো, কারণ আমাদের উদ্দেশ্য শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা হাতিয়ে বড়লোক হওয়া। এই বলে সুস্মিতা এবং অহনা বাজার থেকে মাত্র ১,০০০ টাকা দামের শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে তারা তাদের শাশুড়ি মাকে একটা শাড়ির দাম ২০,০০০ টাকা বলে, কিন্তু যেহেতু চন্দ্রানী দেবী খুবই সহজ সরল, তাই সে খুব সহজেই দুই বৌমার কথা বিশ্বাস করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সন্ধ্যাবেলা দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে বিয়ে বাড়িতে যায়। আর বিয়ে বাড়িতে যাওয়ার পর চন্দ্রানী দেবীর এক বান্ধবী বুলটি দেবী সুস্মিতা এবং অহনার মতো একদমই সেম দেখতে শাড়ি পরে থাকে। আর যা দেখে চন্দ্রানী দেবী খুবই অবাক হয়ে বলে, কিরে বলটি, তুই তো খুব বড় লোক হয়ে গেছিস মনে হচ্ছে, ২০,০০০ টাকার শাড়ি পরে বিয়ে বাড়িতে এসেছিস আর সবসময় নাকি কান্না করিস যে তোর ছেলে বৌমা তোকে দেখে না। এত দামি শাড়ি কে কিনে দিল? নিশ্চয়ই ছেলে বৌমা কিনে দিয়েছে, তাই তো? আমিও কিন্তু আমার দুই বৌমাকে একই রকমের দেখতে দুটো শাড়ি কিনে দিয়েছি। আমি ওদের দুজনকে ৪০,০০০ টাকা দিয়েছিলাম ওই শাড়ি দুটো কেনার জন্য। এমন কথা শুনে বুলটি দেবী খুবই অবাক হয়।
বুঝতে পেরেছি, তোর দুই বৌমা তোকে চুনা লাগিয়ে টাকা নিয়েছে। এই শাড়িটার দাম মাত্র 1000 টাকা। তোর দুই বৌমা এমনিতেই ভীষণ লোভী, ওরা সব সময় তোর টাকা পয়সার প্রতি নজর দেয়। একটু বুঝে শুনে থাকিস, তা না হলে কিন্তু কোনোদিন তোর নামে জায়গা জমি সম্পত্তি যা যা আছে সব কিন্তু নিজেদের নামে করে নেবে, আর তোকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে। বুলটি দেবীর এমন কথা শুনে চন্দ্রানী দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু সেই মুহূর্তে চন্দ্রানী দেবী তার দুই বৌমাকে কিছু বলে না। কিন্তু এবার চন্দ্রানী দেবী তার দুই বৌমাকে পরীক্ষা করবে বলে ঠিক করে। তাই একদিন চন্দ্রানী দেবী মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে, আর যখন সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায় তখন ডাক্তারবাবু চন্দ্রানী দেবী শিখিয়ে দেওয়া কথা মতো কাজ করতে থাকে। দেখুন মিসেস চন্দ্রানী দেবীর দুটো কিডনি কিন্তু একেবারে ড্যামেজ হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ যদি ওনাকে একটা কিডনি ডোনেট করতে পারেন তাহলে কিন্তু উনি আবার আগের মতো সুস্থ হয়ে যেতে পারবেন। আপনারাই ঠিক করুন কে ওনাকে কিডনি দেবেন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। আর ডাক্তারবাবুর কথা শুনে নীল এবং সবুজ খুবই চিন্তায় পড়ে, কিন্তু সুস্মিতা এবং অহনা মনে মনে খুবই খুশি হয়। নীল, সবুজ, তোমরা কিন্তু ভুলেও তোমাদের মাকে কিডনি দেওয়ার কথা চিন্তা করো না। আমাদের মধ্যে কেউ আমরা শাশুড়ি মাকে কিডনি দেব না। এখন আমাদের বয়স অনেক কম, আর আমাদের শাশুড়ি মায়ের বয়স তো অনেক হয়ে গেছে, তাই উনি মারা গেলেও কোনো অসুবিধা হবে না। তবে শাশুড়ি মা মারা যাওয়ার আগে ওনার নামে জায়গা জমি মার্কেট যা যা আছে সব কিন্তু আমাদের নামে করে নিতে হবে, তা না হলে আমরা পরবর্তীকালে কিছুই পাবো না। ঠিক এমন সময় সেখানে চন্দ্রানী দেবী চলে আসে। তোমরা এমনিতেই আমার কাছ থেকে আর কিছুই পাবে না। আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে তোমরা শুধুমাত্র আমার টাকা পয়সার লোভে পড়ে আমার সেবা যত্ন করছিলে। তোমরা যে কতটা স্বার্থপর, কতটা লোভী সেটা সবার সামনে চলে এসেছে। ছি, আমার লজ্জা করছে তোমাদেরকে বৌমা বলতে। তোমাদের কি মনে হয় আমি কি তোমাদেরকে ভালোবাসি না? তোমাদের ভবিষ্যতের জন্য আমি কতটা ভাবনা চিন্তা করি তোমরা জানো? আমি আমার দুই ছেলে আর দুই বৌমার নামে ফিক্সড ডিপোজিট করছি, আর প্রত্যেক মাসে আমি তোমাদের নামে টাকা জমাচ্ছি, যাতে আমি মারা যাওয়ার পর তোমরা সুখে শান্তিতে অন্তত জীবন কাটাতে পারো। শাশুড়ি মায়ের এমন কথা শুনে সুস্মিতা এবং অহনার ভীষণ খারাপ লাগে, তাই তারা তখনই কান্নাকাটি করতে শুরু করে দেয়। মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কখনো আপনার টাকা পয়সার প্রতি লোভ করব না। আপনি যে এতটা ভালো মানুষ আমরা সত্যিই সেটা বুঝতে পারিনি। আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা এবার মন থেকে আপনার সেবা যত্ন করব, আর আপনার টাকা পয়সা আমাদের আর কিছুই লাগবে না। সুস্মিতা এবং অহনার কথা শুনে চন্দ্রানী দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে অহনা এবং সুস্মিতা নিজেদের মন থেকে লোভ লালসার সমস্ত কিছু ত্যাগ করে দেয়, আর তারা এখন তাদের শাশুড়ি মায়ের এবং স্বামীদের খুব ভালো মতো খেয়াল রাখে। আর চন্দ্রানী দেবী দুই বৌমার প্রতি খুশি হয়ে তাদের ছোট বড় সমস্ত ইচ্ছা পূরণ করে। সুদেষ্ণার শাশুড়ি অর্থাৎ মিনতি দেবী তার ছেলের জন্মের পর থেকেই তাকে দু চোখে দেখতে পারে না। তার সঠিক কারণ সে আজও বুঝে উঠতে পারে না। একদিকে তার ছেলে আর অন্যদিকে তার একমাত্র ননদের একমাত্র মেয়ে। দুজনের প্রতি সুদেষ্ণার শাশুড়ি মায়ের ব্যবহার একেবারে আকাশ পাতাল। একদিন সুদেষ্ণা 6 বছরের ছোট ছেলে অঙ্কন নিজের পছন্দের খাবার খাচ্ছে, এমন সময় মিনতি দেবী এসে তার হাত থেকে চকোলেটটা কেড়ে নেয়। তুমি আমার থেকে চকলেটটা কেন নিয়ে নিলে ঠাম্মি? ওটা তো আমার চকলেট, আমাকে মা কিনে দিয়েছিল। এত বড় চকলেট তুই একা খাবি? আমার মা কিনে দিয়েছিল মানে? তোর মা কিনলেই তোর একার হয়ে গেল? আমার নাতনিটা ঘরে বসে কাঁদছে আর এখানে বসে আয়েশ করে তুমি চকলেট খাচ্ছ? আমাকে ওটা ফেরত দাও, আর বোনকে তুমি অন্য চকলেট কিনে দাও। এটা আমাকে মা কিনে দিয়েছে, আমি এটা কাউকে দেব না। এই বলে অঙ্কন তার ঠাম্মার হাত থেকে চকলেটটা কেড়ে নিতে গেলে মিনতি দেবী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। অঙ্কন এক জায়গায় বসে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তার কান্নাকে পাত্তা না দিয়ে সে চকলেটটা নিয়ে মিনতি দেবী সেখান থেকে চলে যায়। অঙ্কনের হাত থেকে তার পছন্দের চকলেট নিয়ে মিনতি দেবী সেই চকলেট তার নাতনি অর্থাৎ নিশার একমাত্র মেয়ে মুনের হাতে তুলে দেয়। ওদিকে অঙ্কনের কান্নার আওয়াজ শুনে সুদেষ্ণা সেখানে ছুটে আসে। তুমি কাঁদছো কেন বাবু? এই তো একটু আগেই চকলেটটা কিনে দিলাম, এখন আবার কি হলো তোমার? ঠাম্মি তো আমায় চকলেটটা খেতে দিল না, আমার চকলেটটা নিয়ে ঠাম্মি বোনকে দিয়ে দিল। ঠাম্মি বলল বোন কাঁদছে, তাই ওটা বোনকে দিয়ে দিতে হবে। এই কথা শুনে সুদেষ্ণা সঙ্গে সঙ্গে মিনতি দেবীর ঘরে যায়। আপনি আমার বাচ্চার হাতে চকলেটটা কেড়ে নিয়ে মুনকে দিয়ে দিলেন কেন? আপনার একটুও বাদলো না? আপনি কি চাইলে মুনের জন্য আরো একটা চকলেট কিনে দিতে পারতেন না? আমার মেয়ে চকলেটটার উপরে তোমার ছেলের নজর পড়ে গেছে। গর্ভে এসেই আমার দাদাটাকে জন্মের মতো খেয়ে নিল।
তা ওর পেট ভরেনি, এখন আবার এই চকলেটটা ওকেই খেতে হবে? মুখ সামনে কথা বলো নিশা, ও আমার সন্তান, এই বাড়ির প্রথম সন্তান। ওকে খারাপ কিছু বলার আগে তোমরা কার টাকায় এত বড় লোকের জীবন যাপন করছো সেটা একবার মনে করে দেখো। আমার মেয়ের প্রথম সন্তানের সঙ্গে তুমি তোমার প্রথম সন্তানের তুলনা করছো? কোথায় রাজরানী আর কোথায় রাজবাড়ির চাকর? আর কার পয়সায় জীবনযাপন করছি তুমি জানো না? এগুলো সব আমার ছেলের রোজগার করা পয়সা। তোমরা যেখান সেখান থেকে উড়ে এসে জুড়ে বসবে তা তো হয় না। এই কথা শুনে সুদেষ্ণা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। বেশ কয়েক বছর আগের কথা, যখন সুদেষ্ণা তার শ্বশুর বাড়িতে জানায় সে গর্ভবতী, কিন্তু তার শাশুড়ি মা এবং ননদের চোখ রাঙানি এবং তাদের হিংসা সুদেষ্ণার প্রথম সন্তান আগমনের খুশিকে একেবারে মাটি করে দেয়। সুদেষ্ণার স্বামী অর্ক তাদের শহরের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল। তাদের অপার ঐশ্বর্য, সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই নিয়তির পরিহাসে সুদেষ্ণার স্বামী তার সন্তান হওয়ার কয়েক মাস আগেই মারা যায়। আর এই ঘটনার পর অর্কর সমস্ত সম্পত্তি কে পাবে সেটা নিয়েই অর্কর মা এবং বোন দুজনেই খুবই চিন্তায় পড়ে। আমি তোমাকে কতবার বলেছিলাম বলতো, দাদার সম্পত্তিটা তোমার নামে করিয়ে নাও? তুমি একবারও আমার কথা শুনলে না। তোমার এই চুপ থাকার অভ্যাসের জন্যই বাবাও নিজের সমস্ত সম্পত্তি দাদার নামে করে দিয়ে গিয়েছিল, আর এখন দাদার সম্পত্তি ওর বাচ্চাই পাবে। প্রথম ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের একটু টান বেশি থাকে, তার উপরে আমি তোর বাবার দ্বিতীয় স্ত্রী। তোর মনে হয় নিজের সন্তানকে সম্পত্তি না দিয়ে তোর বাবা আমাকে সম্পত্তি দিত? তাহলে আর কি, এতদিন দাদার দয়ায় বেঁচেছিলাম, এরপরে বৌদির দয়া নিয়ে বাঁচবো? উপরবেলা আমার কপালে এরকম অপমান সহ্য করে বেঁচে থাকাই হয়তো লিখেছে। তোর দাদার সন্তান 18 বছর বয়সের আগে সম্পত্তির এক অংশও তো পাবে না, আর আমি তো আর 18 দিনও ওদের এখানে থাকতে দেব না। এখন কোনো ভুলভাল সিদ্ধান্ত নিও না, বাচ্চাটা হয়ে যেতে দাও। দাদা মারা গিয়ে 1 মাসও হয়নি, এখনই যদি ওর গর্ভবতী বউকে বাড়ি থেকে বের করে দিই তাহলে লোকে তো ছিছি করবে। এভাবেই তারা মা মেয়ে সুদেষ্ণাকে কখন কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই নিয়েই আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সুদেষ্ণার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই নিশা এবং মিনতি দেবীর রাতের ঘুম প্রায় উড়ে যায়। তারা শুধু এটাই ভাবতে থাকে যে তারা যদি খুব শীঘ্রই সুদেষ্ণা এবং তার ছেলের ব্যবস্থা না করে তাহলে ভবিষ্যতে বেশ সমস্যা হতে পারে। সুদেষ্ণা ছেলে হওয়ার পর প্রায় প্রত্যেক দিনই তাদের বাড়িতে কেউ না কেউ আসে সুদেষ্ণার সঙ্গে দেখা করতে। সেই কারণে নিশা এবং মিনতি দেবী চাইলেও সুদেষ্ণাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। তোমার এই অপয়া সন্তানকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও, ওর মুখ দেখলে আমার রাগ হয়, ও আমার ছেলেকে খেয়েছে। এসব আপনি কি বলছেন? এতে ওর কি দোষ বলুন তো? ওকে দোষ না দিয়ে ওর কষ্টটা একবার ভাবুন তো। ও জন্মাতেই ওর মাথার উপর থেকে ওর বাবার স্নেহ মমতার হাতটা সরে গেল, এর থেকে কষ্টের কি আর কিছু হতে পারে? হ্যাঁ হতে পারে, আর সেটা হচ্ছে এই অপয়া ছেলেটাকে আমার চোখের সামনে বেড়ে উঠতে দেখা। তুমি এখানে থাকো আমি চাই না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো। কিন্তু এইটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আর ও কোনো দোষ ছাড়াই বা এত শাস্তি কেন পাবে? আপনারা কেন আমাদের তাড়িয়ে দিতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। এতটা বোকা তো তুমি নও। এতদিনে তোমার বুঝে যাওয়া উচিত যে দাদার সম্পত্তি আমরা নিজেদের করে নিতে চাইছি, তাই আমরা তোমাকে আর এই বাড়িতে দেখতে চাইছি না। এটা কি খুব স্পষ্ট নয়? সুদেষ্ণা কিছু বলতে যাবে এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। সুদেষ্ণা সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খোলে। সেখানে গিয়ে সে দেখে তার স্বামীর বিজনেস পার্টনার নিতিন দাঁড়িয়ে আছে। নিতিনকে দেখে সবাই বেশ অবাক হয়, কারণ এর আগে নিতিন কখনো তাদের বাড়িতে আসেনি। এমনকি অর্কর মৃত্যুর খবর পেয়েও নিতিন বিদেশ থেকে কাজ ফেলে আসতে পারেনি, তাই এতদিন পরে সময় বের করে সে সুদেষ্ণার সঙ্গে দেখা করতে এসেছিল। তোমার সন্তান সুস্থ আছে দেখে খুব খুশি হলাম। যেই সময় আমার এখানে উপস্থিত থেকে তোমাকে সাহায্য করা উচিত ছিল সেই সময় আমি একটা মিনিটও ফ্রি হতে পারিনি। অর্ক চলে যাওয়ার পর সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছিল, সেই জন্যই। এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমার বাচ্চা আর আমরা বাকিরা সবাই ভালো আছি। উপরওয়ালার কাছে বলুন যাতে আগামী দিনেও আমরা এইভাবেই ভালো থাকতে পারি। আসলে আমার অর্কর প্রপার্টির ভাগ নিয়ে বেশ কিছু আলোচনা করার কথা ছিল। মানে অর্কর পরে সমস্ত সম্পত্তি ওর ছেলেই তো পাবে, এটা স্বাভাবিক, কিন্তু যতদিন না বড় হচ্ছে ওর সমস্ত সম্পত্তির দায়িত্ব কোনো একজনকে সামলাতে হবে। তোমাদের মধ্যে কে সেটা করতে চাই সেটা আমাকে জানিও। আমি আমার ভাইপোর সম্পত্তির সমস্ত দায়িত্ব নিতে চাই। বৌদি সারাদিন ঘর সংসারের কাজে ব্যস্ত থাকে, ওর মাথায় এত বড় দায়িত্ব চাপিয়ে দিলে ও তো কোনোটাই পেরে উঠবে না।
আমি সুদেশনার থেকে শেষ সিদ্ধান্তটা শুনতে চাই। ও যদি চায় যে ওর বাচ্চার পিছু ওর বাচ্চার সমস্ত দায়িত্ব নেবে তাহলে তাই হবে। আমার কোনো আপত্তি নেই নিতিন বাবু, আপনি একদম নিশ্চিন্তে সমস্ত কিছুর দায়িত্ব নিশার উপর দিয়ে যেতে পারেন। ও যথেষ্ট বুদ্ধিমতী আর শিক্ষিত, সব সামলে নেবে। সুদেশনার কথা শুনে নিতিন সুদেশনার ছেলের সম্পত্তির দায়িত্ব নিশার হাতে দিয়ে দেয়। নিশা এবং তার মা এতদিন যেটা চাইছিল শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়। তারপর থেকে সুদেশনার উপর নিশা এবং মিনতি দেবীর অত্যাচার বাড়তেই থাকে। তারা সুদেশনার ছেলের দেখাশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকাও সুদেশনার হাতে দিতে চায় না। এত ধনী পরিবারের এবং এত ধনী বাবার ছেলে হওয়া সত্ত্বেও সুদেশনার ছেলে অঙ্কনকে একেবারে গরিব কাজের লোকেদের মতো জীবন কাটাতে হয়। দেখতে দেখতে 4-5 বছর কাটে। হঠাৎ করে তাদের শহরের একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে নিশার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরেই নিশা এমন ভাবে টাকা খরচা করতে থাকে যেন তার মনে হয় সমস্ত ধন সম্পত্তি অফুরন্ত। ওরা তো এমনিতেই অনেক ধনী মা, ওদের তো এত কিছু দিতে হবে না। আপনারা এই কয়েক বছরে প্রচুর টাকা অযথা ব্যয় করেছেন। এইভাবে চলতে থাকলে নিশার বিয়ের পরে আমাদের সবাইকে পথে বসতে হবে। মা, ওর কথা শুনেছো? ও চাইছে আমার বিয়েটা আমি গরিব ভিখারিদের মতো করি। আমার নিজের এত পয়সা, আমি যাচ্ছি বড়লোক বাড়িতে আর আমি বিয়ে করব গরিবদের মতো? আমি একেবারেই সেটা বলিনি। আমি বলেছি বুঝে সুঝে খরচা করতে। আমাদের ব্যবসায় একটা টাকা উন্নতি তোমরা করতে পারোনি, কিন্তু আমার ছেলের জন্য রাখা সমস্ত পুঁজি তোমরা 2 হাতে খরচা করছো। এবার অন্তত ওর ভবিষ্যতের জন্য ভাবো। ওর ভবিষ্যতের জন্য আমরা কেন ভাবতে যাব? আমার হাতে ক্ষমতা থাকলে আমি তো তোমাদের দুজনকে ওর জন্মের পরের দিনই এখান থেকে বের করে দিতাম। নিতিন এসে আটকে দিল সেই জন্য। আমার ছেলেটার সামনে এখনো পুরো ভবিষ্যৎ পড়ে আছে। ওকে পড়াশোনা শিখতে হবে, বড় হতে হবে, বাবার ব্যবসার হাল ধরতে হবে। একটু ওর কথা চিন্তা করুন। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। সুদেশনা এতবার করে বলার পরও তার কোনো কথা কেউ শোনে না। মিনতি দেবী এবং নিশা দুজনেই নিশার বিয়েতে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে। নিশাকে বিয়েতে অনেক অনেক অর্থ এবং অনেক অনেক জিনিস উপহার দেওয়া হয়। নিশার বিয়ের কয়েক মাসের মধ্যেই সুদেশনার সংসারে টানাপোড়েন শুরু হয়। মিনতি দেবী নিশার কাছে সাহায্য চাইলেও নিশা তার মাকে কোনো রকম সাহায্য করে না। সংসারের অবস্থা ফিরিয়ে আনার জন্য সুদেশনা নিজেই তার স্বামীর অফিসে যাওয়া শুরু করে। এত বছর পরে তুমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছো দেখে আমি খুব খুশি হয়েছি। আশা করছি তুমি খুব মন দিয়ে কাজ করে তোমার স্বামীর অভাবটা পূরণ করে দেবে। কাজ তো আমাকেই করতে হবে। আমার ছেলের ভবিষ্যৎ আমার সামনে। আমি চাই ও জীবনের সমস্ত রকম সুখ পাক। তাই ওর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। এই বলে সুদেশনা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। সুদেশনার ননদ নিশা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এই 4 বছরেও সুদেশনা ছেলে অঙ্কন তার ঠাকুমার কাছ থেকে যে ভালোবাসাটা পায়নি তার দ্বিগুণেরও দ্বিগুণ ভালোবাসা মিনতি দেবীর নিশার মেয়ে মুনের উপর লুটিয়ে দেয়। ছোট ছেলে অঙ্কন এসব দেখে তার কষ্ট হয়, কিন্তু এই সমস্ত জিনিস নিরাময় করার পদ্ধতি তার জানা ছিল না। তাই সে তার মায়ের কাছে সমস্ত কথা বলে কাঁদতে থাকে। এভাবেই দিন মাস বছর কেটে যায়, কিন্তু মিনতি দেবীর মনে অঙ্কনের জন্য কোনো ভালোবাসা জন্মায় না। সে অঙ্কনের প্রতি এতটাই রেগে থাকে যে ওইটুকু একটা 6 বছরের বাচ্চার হাত থেকে চকলেট কেড়ে নিতেও সে দুবার ভাবে না। মা, একটু আগেই মুনের বাবা ফোন করেছিল। আমাদের কারখানায় নাকি আগুন লেগে গেছে। এক্ষুনি 10 লাখ টাকা লাগবে। অফিসে থাকা কয়েক লক্ষ টাকা পুরো ছারখার হয়ে গেছে। মুনের বাবার কাছে আর একটাও টাকা নেই যে কারখানাটাকে আবার নতুন করে তৈরি করবে। তুই জানিস না আমাদের কাছে টাকা আছে কি নেই? আমাদের সংসার কিভাবে চলছে সেটা তো তুই দেখতেই পাচ্ছিস। বৌমা অফিসে না গেলে দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও হয়তো পারতাম না আমরা। তাহলে আমি এখন নীলেশকে কি বলবো যে আমার বাপের বাড়ি রাতারাতি ভিখারি হয়ে গেছে, তাই তুমি আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না? টাকা আমার কাছে 10 নয় 15 লাখ টাকা আছে, কিন্তু সেই টাকাটা তো তুই তোর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করেছিস। তোর যদি মনে হয় ওই ফিক্সড ডিপোজিটটা ভেঙে তুই টাকাটা ব্যবহার করবি তাহলে করতে পারিস। তুমি তোমার প্রথম নাতনিকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছো, তাও আবার সেটা ভাঙতে বলছো? কেমন দিদা গো তুমি? এটা বলার আগে একবারও নিজের নাতনির ভবিষ্যতের কথা ভাবলে না? তারা দুজনে কথা বলছে এমন সময় অঙ্কন গুটি গুটি পায়ে তার ঠাকুমার ঘরে চলে আসে। তার পেছন পেছন সুদেশনাও সেখানে আসে। কি চাই তোমার? আমাদের মা মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছে বলে তুমি আনন্দ নিতে এসেছো বুঝি? না, এতটা নিষ্ঠুর আমি নই।
আপনাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে সেটা অঙ্কন জানতে পেরে আমাকে গিয়ে বলল। আমার হাতে পায়ে কান্নাকাটি করে আমাকে বলল যেভাবেই হোক আমি মুনের বাবাকে যেন সাহায্য করি। একটা বাচ্চা ছেলের এরকম অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই এলাম। তোমার আর তোমার ছেলের ন্যাকামি সারা জীবনেও দূর হবে না। তোমার কি সামর্থ্য আছে যে তুমি আমাদেরকে সাহায্য করবে? ব্যাংক অ্যাকাউন্ট তো পুরো খালি। হ্যাঁ, তা খালি হতে পারে, কিন্তু আপনারা হয়তো জানেন না অর্ক বেঁচে থাকতে আমার নামে 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল। সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম আমার ছেলের পড়াশোনায় কাজে লাগাবো বলে। কিন্তু আজকে যখন ছেলে কান্নাকাটি করে নিজের বোনের ভবিষ্যৎ বাঁচাতে চাইলো, তখন আর ওকে না করতে পারলাম না আমি। সুদেষ্ণার কথা শুনে নিশা আর মিনতি দেবী দুজনেই কাঁদতে থাকে। সুদেষ্ণা কিছুক্ষণের মধ্যেই তার ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে 10 লক্ষ টাকা নিশার হাতে তুলে দেয়। এই ঘটনার পর সুদেষ্ণা এবং তার ছেলের প্রতি মিনতি দেবীর ব্যবহার একেবারে পাল্টে যায়। সমস্ত ক্ষতি মিটিয়ে নিলে নিশার স্বামী আবার ধীরে ধীরে তার ব্যবসায় সাফল্য পেতে শুরু করে এবং নিশা পুরোপুরি অঙ্কনের ভবিষ্যতের পড়াশোনা এবং বাকি সমস্ত খরচা নিজের কাঁধে তুলে নেয়। অন্যদিকে সুদেষ্ণা অর্কর অফিসে কাজ করে বেশ ভালোই উন্নতি করতে থাকে। এইভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটায়।